রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয় সম্পর্কিত কিছু আলাপ করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা সামগ্রিক আয় পরিমাপের কয়েকটি পদ্ধতি নিয়ে আলাপ করব। এটা খুব একটা জটিল বিষয় না, তোমরা সহজেই পারবে আশা করি। তোমাদের কোনো একজন শিক্ষার্থীকে যদি দায়িত্ব দেওয়া হয় সামগ্রিক আয় পরিমাপ করে আমাকে জানাও, যে কোনো একজন একটি কাজ করলা, সমস্ত লোকজনের কাছে যে শুধু জিজ্ঞাসা করলা যারা উৎপাদন কাজে নিয়োজিত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করে, যে আপনি কি কি উৎপাদন করেছেন এই বছর, মোট পরিমাণগুলো আমাকে বলেন। এইভাবে প্রত্যেক ব্যক্তির কাছে যারা দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন নিয়োজিত সবার থেকে তথ্য নিয়ে দ্রব্যগুলোর নাম এবং পরিমাণ একত্রিত করে সমষ্টি বা যোগ করে আমার কাছে এনে জমা দিলে আমি এটা থেকে দেখতে পেলাম মোট কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হলো। এখান থেকে আমি সামগ্রিক আয় জানতে পারবো। তুমি যে কাজটি করলে যে পদ্ধতিতে, এটার নামই হচ্ছে উৎপাদন পদ্ধতি। অর্থাৎ দ্রব্য সামগ্রী ও সেবা যা উৎপাদিত হলো তুমি তার সমষ্টি এনে আমার কাছে জমা দিয়ে দিলে। সুতরাং সামগ্রিক আয় নির্ণয়ে এই কাজটার নামই হচ্ছে একটি উৎপাদন পদ্ধতি। অন্য একজন এই দ্রব্য সামগ্রী সেবা উৎপাদনের পরিমাণ না জেনে প্রত্যেকের কাছে শুধু জিজ্ঞাসা করলো আপনার এই বছরে কত আয় হয়েছে, কত আয় হয়েছে। সবার কাছ থেকে এই তথ্য নিয়ে এগুলো সমষ্টি করে বা যোগফল নির্ণয় করে আমার কাছে জমা দিল। তো আমি বলবো হয়েছে, এটা একটা পদ্ধতি, এটার নাম হচ্ছে আয় পদ্ধতি। অন্য একজন ঠিক এই কাজটাকে ভিন্নভাবে করার চেষ্টা করলো। প্রত্যেকে যে আয় করেছে যে পরিমাণ, সে যে ওদের কাছে তথ্য নিল, আপনি যদি 100 টাকা আয় হয়ে থাকে এটা কিভাবে খরচ করছেন। উনি বললেন আমি দ্রব্য সামগ্রী অন্যান্য বিষয়গুলো ভোগ বাবদ 80 টাকা ব্যয় করছি। জিজ্ঞাসা করা হলো বাকি 20 টাকা কি করছেন, হয় সঞ্চয় অথবা বিনিয়োগ করেছেন। অর্থাৎ উনি এই দুইটা খাতে খরচ করেছেন। ওই ব্যক্তি থেকে কি তথ্য পেলে, যে তার 100 টাকা আয় ছিল, সে বলল আমি 80 টাকা বিভিন্ন দ্রব্য সামগ্রী সেবা ভোগ বাবদ ব্যয় করেছি। প্রশ্ন করা হলো বাকি 20 টাকা কি করেছেন, সে বলল আমি এক জায়গায় বিনিয়োগ করেছি। তাহলে তার ওই আয়টা এই ব্যয় হলো 80 যোগ 20 সমান 100। তো অন্য একজন এটা তার ব্যয়গুলো যোগ করে করে আমার কাছে জমা দিলেন। সাথে নতুন একটা বিষয় আসলো, সেটা হলো ব্যক্তিগত ব্যয় আর বিনিয়োগ ছাড়া সরকারও তো বিভিন্নভাবে ব্যয় করে থাকে, যেটাকে সরকারি ব্যয় বলা হয়। তো এই প্রশ্নের উত্তরে আমি ওই পরিমাপকারীকে বললাম না, এই ব্যয়টাও হিসাব করো, সরকারি ব্যয়টাও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করো। তাহলে এই সারা দেশের ব্যয়গুলো যদি আমি যোগ করি, ভোগ ব্যয়, ব্যক্তিগত বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, তাহলে আমি সব আয়টা পেয়ে যাব। এই জন্য বলা হয়ে থাকে সামগ্রিক আয় পরিমাপের প্রচলিত 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আর একটি আয় পদ্ধতি, একটি ব্যয় পদ্ধতি। আমি আবার একটু সংক্ষেপে বলে দিই। উৎপাদন পদ্ধতিতে দ্রব্য সামগ্রী সেবা যা উৎপাদিত হয় তা যোগ করে বলা হয়। আয় পদ্ধতিতে এটার সাথে নিয়োজিত যারা আছে তাদের আয়গুলো যোগ করা হয়। ব্যয় পদ্ধতিতে আয়গুলো কোন কোন খাতে ব্যয় হয়েছে এর সমষ্টি নির্ণয় করা হয়। এই 3টা পদ্ধতি জানার পরে আমরা দেখব যে সামগ্রিক আয় পরিমাপ করার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। একটি জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে, দ্বৈত গণনা সমস্যা বলতে কি বুঝো, একেবারে সহজ। সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কোন দ্রব্যকে যদি একের অধিক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, একাধিকবার গণনা করা হয়, তাকে দ্বৈত গণনা সমস্যা বা ডাবল কাউন্টিং বলে। আমরা একটি সহজ উদাহরণের সাহায্যে বলতে পারি যে উৎপাদন পদ্ধতিতে
যে আমাকে হিসাব করে এনে জমা দিল, আমি ওখানে দেখার সময় এক জায়গায় দেখলাম সে হিসাব করলো কত কেজি বা কত টন গম উৎপাদিত হয়েছে, এটা লিখেছে। তারপরের পাতায় দেখলাম আমি লিখা আছে কতখানি ময়দা উৎপাদিত হয়েছে। তারপরে আবার দেখলাম এইগুলো দিয়ে কতখানি পাউরুটি বিস্কুট উৎপাদন হয়েছে। তাহলে গম যদি 1 লাখ টাকার হয়, ময়দা যদি 1,20,000 টাকা হয়, পাউরুটি বিস্কুট যদি 1,30,000 টাকা হয়, তিনটা যোগ করে অনেক বড় একটা ফিগার হবে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে গম থেকে ময়দা হয়েছে, ময়দা থেকে পাউরুটি বিস্কুট ইত্যাদি হয়েছে। মূলত একই জিনিস 3 বার হিসাব করা হয়েছে। এই বিষয়টাকে বলা হয় দ্বৈত গণনার সমস্যা বা ডাবল কাউন্টিং। তাহলে প্রকৃত হিসাব তার আসে না, প্রকৃত হিসাবের চেয়ে অনেক বেশি চলে আসে, যার কারণে বলা হয় সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা একটি উল্লেখযোগ্য সমস্যা। আমি যদি এক্ষেত্রে একটি অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যেমন আমি একটি লাইন প্রশ্নের মধ্যে দিয়ে দিলাম যে সামগ্রিক আয় পরিমাপ করার ক্ষেত্রে গম, ময়দা, পাউরুটি সবই হিসাব করা হলো, কোন ধরনের সমস্যা ইঙ্গিত করে? তুমি নির্দ্বিধায় তোমরা বলে ফেলতে পারবা, ও বুঝতে পারছি এটা দ্বৈত গণনার সমস্যা। আমি দুধ পরিমাপ করলাম, ছানা পরিমাপ করলাম, মিষ্টিও হিসাবে আনলাম, তাহলে আমি দেখলাম একই জিনিস 3 বার হয়ে গেল। আমি তুলা আনলাম, সুতা আনলাম, আবার থান কাপড় নিয়ে আসলাম, একই জিনিস একাধিকবার হয়ে গেল। সুতরাং এই জাতীয় কোনো প্রশ্ন থাকলে আমরা ইজি বুঝে ফেলবো এটা দ্বৈত গণনার সমস্যা নির্দেশ করে। আরেকটি এখান থেকে আমরা এবারে বলবো যে ডাবল কাউন্টিং বা দ্বৈত গণনার সমস্যা সমাধানের উপায় কি। একেবারে সহজ। প্রথম বিষয়টি হচ্ছে আমরা বলবো যে এখানে সামগ্রিক আয় হিসাব করার সময় যে উৎপাদন পদ্ধতি আছে সেখানে যে পদ্ধতি বলি আমরা চূড়ান্ত দ্রব্যটা হিসাবে আনবো, এটাকে ফাইনাল গুডস বা ফিনিশড প্রোডাক্ট যেভাবে বলা হোক, আমরা চূড়ান্ত দ্রব্য হিসাবে আনবো। এটাকে একটা পদ্ধতি। এটা কি দ্বৈত গণনার সমস্যা সমাধান করা যায় কিভাবে? হিসাব করার সময় আমরা চূড়ান্ত দ্রব্য হিসাবে আনবো, প্রাথমিক এবং মধ্যবর্তী দ্রব্য হিসাবে আনবো না। এখানে একটা প্রশ্ন থাকতে পারে প্রাথমিক ও মধ্যবর্তী কি? আমরা একটু আগে একটা উদাহরণ হিসেবে বলেছিলাম যে গম, ময়দা, পাউরুটি। আমি গমকে প্রাথমিক দ্রব্য বলবো, ময়দাকে মধ্যবর্তী বলবো, আর চূড়ান্ত দ্রব্য হিসাবে পাউরুটিকে বলবো। এই জন্য আমরা বলবো যে আমরা দ্বৈত গণনার সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত দ্রব্যকে হিসাবে আনবো, বাকিগুলো আনবো না, তাহলে এই সমস্যাটা থাকবে না। এরপরে আরেকটি পদ্ধতি হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড বা মূল্য সংযোজন পদ্ধতি। এটা আয় পদ্ধতি যারা পছন্দ করে এদের বেলায় এই সমস্যাটা সমাধান করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা পাবে। সেটা হচ্ছে আমি গম কিনলাম 10 টাকার, ময়দা করে গম থেকে ময়দা উৎপাদন করে বিক্রি করলাম 12 টাকা, গম থেকে ময়দা হলো, এবার ময়দা থেকে আমি পাউরুটি বানিয়ে বিক্রি করলাম 15 টাকা। তাহলে আমি গম ছিল 10 টাকার, ময়দা উৎপাদন করে এর সাথে নতুন করে 12 টাকা বিক্রি করলে ভ্যালু অ্যাড করলাম বা মূল্য সংযোজন করলাম 2 টাকা। তাহলে আমি 10 টাকা আর এই 2 টাকায় নেব, আমি ময়দার 12 টাকা হিসাব করলাম না। পাউরুটি 15 টাকা, তাহলে ময়দা ছিল 12 আর এখান থেকে আমি 3 টাকা যোগ করলাম। তাহলে আমি প্রথমে 10, এরপরে আরো 2 টাকা যোগ হলো, এরপর আরো 3 টাকা যোগ হলো। তাহলে প্রত্যেক বারে বারে মূল্য যা সংযোজন হলো তাই আমি নিলাম, সবগুলো আর নিলাম না। এটাকে বলা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। আমি যদি এইভাবে হিসাব করি তাহলে আমার সামগ্রিক হিসাব করার ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা থাকবে না। উৎপাদন পদ্ধতি যদি আমি কাজ করতে যাই তাহলে আমি চূড়ান্ত দ্রব্য নেব, প্রাথমিক আর মধ্যবর্তী দ্রব্যগুলো হিসাবে আনবো না, তাহলে আমার দ্বৈত গণনার সমস্যা থাকবে না। তো আশা করি আমরা কিছুটা ধারণা পাবো সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি, প্রচলিত পদ্ধতি কয়টি। একটি এমসিকিউ টাইপের প্রশ্ন হলে
আমরা নিঃসন্দেহে বলতে পারবো পদ্ধতি হচ্ছে তিনটি। যদি জ্ঞানমূলক প্রশ্নে বলা থাকে 3টি পদ্ধতি উল্লেখ করো, আমরা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি লিখে দেব। সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি সমস্যা হচ্ছে কি, প্রশ্ন আসলে আমরা পরে দেব দ্বৈত গণনার সমস্যা। দ্বৈত গণনার সমস্যা বলতে কি বোঝানো হয়? সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কোন দ্রব্য যদি একাধিকবার গণনা করা হয়, হিসাব করা হয়, তাকে দ্বৈত গণনার সমস্যা বলে। দ্বৈত গণনার সমস্যা থেকে উত্তরণের উপায় বা এই সমস্যার সমাধানের উপায় কি, আমরা 1 নম্বরে বলবো যে চূড়ান্ত দ্রব্য হিসাবে আনবো, এটা একটা পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। চূড়ান্ত দ্রব্য হিসাবে আনা, এটা বলতে বোঝায় যে আমরা প্রাথমিক দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য না এনে ফিনিশ গুডস বা ফাইনাল গুডসটা হিসাবে আনবো। আর মূল্য সংযোজন পদ্ধতি বলতে আমরা প্রত্যেক ক্ষেত্রে যে মূল্যগুলো অ্যাড হয় এটাই শুধু আনবো, পুরাটা না, তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না।